আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালে উঠে সর্বপ্রথম আমার যে কাজ, আজকে একটু ওরা গোয়ালঘরটাকে বেশি নোংরা করছে, যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আজকে আমি গরুদেরকে একদম পরিষ্কার করব, সাফ সাফাই যেটাই বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইতে দিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, আজকে যে শুক্রবারে তো আমি কোনো হাট পাচ্ছি না যে হাটে আমি যে ভিডিও করব। তো যাই হোক, সেটা কথা না। গরু পালন পদ্ধতিটা অনেক সহজ। সহজ করে তুললে সহজ, কঠিন করে তুললে কঠিন। এই যে আমার দুইটা গরু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ঘুম থেকে আজকে দেরিতে উঠছে, আমি সত্যি বলতে আজকে আমার ঘুম ভাঙছে 10টার দিকে। আর মেন সমস্যাটা কি, রাতের বেলা হঠাৎ করে ফ্যান নষ্ট হয়ে গেছিলো, যার কারণে মনে করেন যে সারা রাত আমার ঘুম হয়নি। এই গাত হতে হতে মনে করেন যে ভোর 5টা বেজে গেছিলো। তারপরে বাধ্য হয়ে কোনো মতো জোর জুলুম করে মনে করেন যে ঘুম আসছিলাম। তো সেই ঘুম থেকে উঠলাম 10টার দিকে। ঘুম থেকে উঠে চোখ টলতে টলতে আগে গোয়াল ঘরে ঢুকছি। ঢুকে কাজ কাজ করতে করতে মনে করেন যে সময় পার হয়ে গেল, বুঝতেই পারলাম না। তো আসলে আমার গরুগুলা আগের তুলনায় অনেকটা চেঞ্জ হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি খাবারের তালিকা আরেকটু চেঞ্জ করব, যেটা হলো ভুট্টা। ভুট্টার দাম যতই কম হোক, ওরা পরিমাণে বেশি দিয়ে কোনো লাভ নাই। আমি যেটা বুঝলাম, কেন লাভ নাই, মুখ দিয়ে খাচ্ছে, পাশাতে বার হয়ে যাচ্ছে, তো হজম হয়ে তো বার হচ্ছে না। ভুট্টার যে দানাগুলো আছে না, ওগুলো বের হয়ে আসছে, তাহলে তো ভুট্টা খাওয়ায় আমার কোনো লাভ হচ্ছে না। তো আমি ভাবলাম যে আমি নতুন একটা মিক্সার তৈরি করব, ফিটের সাথে যেটা দিব আর কি। ধরে নেন 20 কেজি হলো ধানের গুঁড়ো, 3 কেজি গমের ভুসি, 1 কেজি হলো অ্যাঙ্কার, আর হলো 1 কেজি হলো বুটের ছোলা। এটা দিয়ে মনে করেন আমি একটা রেসিপি তৈরি করব। এনাফ, আমি যেটা মনে করি এটা জাস্ট হলো দিব আর কি। আর মেইন ফোকাস হলো ফিটের দিকেই, আর ফিটের ওপরে সব কিছু হয়। একটা ফিট বানাতে কিন্তু কোম্পানির লোকেরা কিন্তু সেই ফিটের মধ্যে অনেক ধরনের মানে দানাদার ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু তৈরি করে। সো সব কিছু মিলে কিন্তু বোঝা গেল যে ফিটের কোনো তুলনা হয় না। আর সব ফিট সব গরুকে দেওয়া ঠিক না। আমার বাছুর গরুর ফিটটা আলাদা, আমি এসিআই কোম্পানির ফিট খাওয়াচ্ছি, যে ফিটটা বাছুর গরুদের জন্যই। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার দুইটা গরু কি সুন্দর তাকায় আছে আমার দিকে। আসলে তাকায় থাকাটা স্বাভাবিক, কারণ আজকে ওরা ভাবতেছে যে কী ব্যাপার, আজকে আমি এত দেরিতে আসলাম গোয়ালে, কী ঘটনা। আমি তো সচরাচর সকাল সকালে চলে আসি, তো আজকে একটু দেরি হয়ে গেছে আর কি। সব সময় দেরিটা হয় না। তো গরু এখন আলহামদুলিল্লাহ দুটোই অনেক ভালো আছে। তো আমার টার্গেট কি, আমি ছোট গরুটাকে আমি মনে করেন যে বেশি ভালোবাসি। বড়টাকে আমি তেমন একটা ভালোবাসি না, কারণ বড় গরুটা আনার পর থেকে আমি ওর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলাম না প্রথম প্রথম। তো এখন আবার আমার দুই গরুকে ভালো লাগে। তো এখন সাফ সাফাইয়ের কাজ চলতেছে। গরুরা কিন্তু এখন টুকটাক জাবর কাটতেছে, কারণ ওরা মনে করেন যে সারা দিন যা খায়, সারা রাত জাবর কাটে, প্লাস যতটুকু খাবার পেটের মধ্যে থাকে সেটাও মনে করেন যে সকালবেলা জাবর কাটে। আল্লাহ ওদের মধ্যে এমন একটা ক্ষমতা দিয়েছে যে ওরা চাইলে একদিন যদি পেট ভরে খায়, সে তার যদি হজম শক্তি ভালো হয়, সে ওটা সারা রাত বলেন আর অর্ধেক বেলা বলেন জাবর কেটে ওই নিজের ক্ষুধাটাকে নিবারণ করবে। তো আজকে যে শুক্রবার, আজকে সবাই আমরা নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। নামাজ পড়া অনেক একটা ভালো কাজ। নামাজ পড়লে কিন্তু মন ভালো থাকে। আর বিশেষ করে যাদের মা নেই, বাবা নেই, দাদা নেই, ইত্যাদি ইত্যাদি বন্ধু বান্ধব মারা গেছে, এরকম অনেকেই আছে, ছোটো ভাই বড় ভাইয়েরা মারা গেছে। আমরা সকলে মনে করেন যে আজকের এই দিনটা অন্তত পক্ষে তাদের জন্য হাত তুলে দোয়া করব, তাদের কবরের পাশে যে একটু কবর জিয়ারত করে আসবো। আর এটাই। তো প্রথমত আমার গরুর দুধের দিয়ে লক্ষ্য করেন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমার দুই গরু নিয়ে। আমি আমার দুই গরুর ফিউচার আমি জানি, আমার এই দুই গরুর ফিউচার মাশাল্লাহ অনেক সুন্দর ফিউচার। আমি এই দুই গরুকে আমি লালন পালন করলে আমি আশা করি না ঠকলেও আমার যে টাকাটা এদের পিছনে খরচ হবে সেই টাকাটা উঠে আসবে।
কারণ একটাই, কারণ আমার হলো ঘাস লাগানোর মতন পর্যাপ্ত পরিমাণ জায়গাটা নাই। আমার যদি ঘাস লাগানোর মতন পর্যাপ্ত পরিমাণ জমি থাকতো তাহলে আমি ঘাস লাগাতাম, আমি 4 ভাগের 3 ভাগ আমি ঘাসই খাওয়াতাম আর 1 ভাগ আমি দানাদার দিতাম। কিন্তু সেখানে আমার গরুকে আমি দানাদার খাবারটা একটু পরিমাণে বেশি করে দিই, কারণ আমাদের দিকে ঘাসের অভাব। সো দানাদারের দামটা একটু বেশি, এই কারণে আমি মনে করেন যে খুব একটা লাভ না করতে পারলেও আমি লস করব না। আমার স্বপ্ন বিক্রি করে, যেহেতু আমি 2টা গরু কিনছি, তো আমার 2 গরুর মধ্যে 1 গরু বিক্রি করে আমি আবার আমার স্বপ্নকে পূরণ করব ইনশাআল্লাহ। আর আমার স্বপ্ন মনে করেন যে একটা পালসার হুন্ডা ছিল, যেটা আমি বিক্রি করে দিছি। অনেক কম দামে বিক্রি করছিলাম, মাত্র 95,000 টাকা দিয়ে, যার আফসোস আমার এখনও হয়। আবার গরুদের দিকে তাকালে আফসোসটা মনে করেন যে কমে যায়। আপনাদের মাঝে আমি সময় কাটাই, এটাই হলো বা 10 কথার 1 কথা। তো সময় দিচ্ছি, আপনাদের সাথে থাকতে মনে করেন আমার ভালো লাগে। এভাবে আমি প্রত্যেকটা দিন পার করতেছি। এখন দেখা যাক কী ফলাফল আমি পাই। আশা করি ভালো একটা ফলাফলই পাবো। আর আমি একটা মাটির ব্যাংক কিনছি, মাটির ব্যাংকে আমি প্রতিদিন টাকা জমা করতেছি। তো ওখানে যদি টাকা জমা হয় পর্যাপ্ত পরিমাণের, 1000, 10, 12 টাকা দিয়ে জমা হয়, আমি ওই টাকার মধ্যে 2টা মনে করেন যে ছাগল কিনবো হাওলান, বা একটাই হাওলান কিনবো বাচ্চা সহ, ব্ল্যাক বেঙ্গল যেটাকে বলে, কিনে নিয়ে এসে আমি ওটাতে লালন পালন শুরু করব। মানে আমি গরুর পাশাপাশি 1-2টা আমি ছাগলও পালন করতে চাচ্ছি। ছাগল আর গরু একসাথে পালবো, কারণ গরুদেরও আমি যা খাবার দিই আমি ছাগলদেরও সেম খাবারটাই দিব। ছাগলের জন্য হয়তো আলাদা করে ভুসি কিনে নিয়ে আসবো। ওই ভুসির সাথে মনে করেন যে ওই ঘাসটাকে মনে করেন যে আমি মেখে দিব, বা খড় মেখে দিব, মানে দানাদার খাবারটা একটু কম করে দিব। আমি ট্রাই করব অন্যভাবে ছাগলগুলোকে পালার। এতে করে হয়তো আমার প্রথমে একটু সমস্যা হবে, তবে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সাকসেস হতে পারি। আমার খুব শখ আছে, আমার আরও একটা এক্সট্রা ঘর পড়া আছে, ওটা আমার ছাগলের জন্যই আমি ঘরটা বানাইছিলাম। তো আমি ওই ঘরটাকে রিপেয়ার করব, করে আমি ওই ঘরে 2 থেকে 3টা ছাগল তুলবো, এটা আমার ইচ্ছা। আপনারা দোয়া করবেন যেন আমি তুলতে পারি। এজন্য আমার এখন টাকার প্রয়োজন, আর এই টাকাটার জন্য আমি টাকা জমা করা শুরু করছি। আর দোয়া করবেন যেন আমার কবুতরগুলো যেন বরকত হয়। তাহলে মনে করেন যে আমি কিছু কবুতর বিক্রি করে সাথে কিছু টাকা অ্যাডজাস্ট করে আমি মনে করেন যে ছাগলটা কিনতে পারবো। মানে আমার মেইন টার্গেট হলো 10,000। 10,000 টাকা হলে আমি মনে করেন যে 2টা বাচ্চা সহ একটা সুন্দর একটা হাওলান মানে একটা মেয়ে ছাগল কিনতে পারবো, যেটা দিয়ে আমার মনে করেন যে সামনে পথ চলা শুরু হবে ছাগল পালনের। আর ছাগল পালন যে লস তা না, ছাগল পালনও অত্যন্ত একটা লাভজনক ব্যবসা। বিশেষ করে দেশি ছাগলগুলো কি হয়, যেখানে আপনি বেঁধে রাখবেন সেখানেই মনে করেন যে সে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে, লতাপাতা থাকে, যেটা থাকে, তারা সেটাকে খায়। খাইলে কি হয়, পেটটা ভরে যায়, তাদের দানাদার খাবারটা পরিমাণে কমই লাগে। তো আমি এই সিস্টেমে পাবো, আমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তা ভালো, কারণ আমি এর আগেও ছাগল পালন করছি। তা আমি বারবার আমি লসই খাইছি, আপনাদেরকে আমি মিথ্যা কথা বলবো না। লসগুলো খাইছে আমার নিজের ভুলের কারণে। ধরে নেন একটা ছাগল কিনে নিয়ে আসলাম, ছাগলের আবার কি হয় মনে করেন যে বাইরে থেকে যদি অন্য একটা ছাগল কিনে নিয়ে আসা হয়, তো ওই ছাগল থেকে মনে করেন বাড়ির অন্যান্য ছাগলদের একটা ভাইরাস সৃষ্টি হয়। তো আমি এই ভুলটা আর করবো না, আমি একটাই কিনে নিয়ে আসবো বাচ্চা সহ, এবং সেটাকে লালন পালন করে ওখান থেকে যা হবে সেটা দিয়েই আমি মনে করেন আমার খামারটাকে বড় করব, না হলে কোনো প্রয়োজন নাই। তো গরুর গোবরগুলো কিন্তু আমি নষ্ট করতেছি না, গরুর গোবরগুলো আমি মনে করেন যে এক জায়গাতে জড়ো করতেছি। আমি মনে করেন যে 2-3 মাসে টাকা জড়ো করব, গরুর গোবরগুলো জড়ো হবে। বাংলা কথা, আমি কুরবানি ঈদের পরে একটা সুযোগ নিব গরুগুলোকে সেল করার। তো তখন যদি আমার গরুগুলো সেল হয়ে যায় আল্লাহর রহমতে ভালো প্রফিটে, তাহলে আমি ওইখান থেকে কিছু টাকা আমি সাইড করব, করে আমি একটা হাউলান কিনবো বাচ্চা সহ, এটা আমার প্ল্যান। বা মানে হবেই। মেন কথা, আমার এখন কামাইয়ের সোর্স মনে করেন কমে গেছে। মুদির দোকানে তেমন একটা সেল হয় না আগের মতো। আগে আমার এলাকায় মনে করেন আমার আমার একটাই দোকান ছিল, আর আশেপাশে কারো কোনো দোকান ছিল না, যার কারণে মোটামুটি ভালো সেল হচ্ছিল। কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে, এখানে মনে করেন আমার দোকানের আশেপাশে আরও কিছু দোকান হয়েছে, সেই হিসেবে আমাদের এই এলাকাতে মনে করেন যে জনসংখ্যার যে বিষয়টা সেটা অনেকটাই কম, বাচ্চা কাচ্চার যে বিষয়টা অনেকটাই কম, বাসা বাড়ি খুব কম, যার কারণে
তেমন একটা বেচাকেনা হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ 3 বেলা যে আমাদের যে খাওয়া খরচ বা বলেন পকেট খরচ, কিংবা ঈদ চাইলে কাপড় কেনা লাগে, কিংবা কোনো বিপদে আপদে টাকা পয়সার প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমাদের এই মুদির দোকান থেকেই আসে। তো আমি বলবো নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে, যাদের কাছে টাকা আছে কিন্তু কোনো কি করবেন বুঝতে পারতেছেন না, তো আপনারা যদি চান তাহলে একটা সুন্দর দেখে একটা মুদির দোকান মনে করেন যে ভাড়া নিয়ে বা নিজের থাকলে নিজে ওখান থেকে কিছু টাকা ইনকাম করবেন। আর পাশাপাশি মনে করেন যে যেটাই হোক গরু কিংবা ছাগল পালন করবেন, তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী একজন উদ্যোক্তা হয়ে যাবেন। আসলে ধৈর্য না ধরলে কিন্তু কখনো সফলতা আসে না। প্রত্যেকটা কাজে কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য দরকার হয়। যেরকম একটা মানুষ লেখাপড়া যখন করে তখন কিন্তু সে প্লে নার্সারি থেকে পড়ালেখা শুরু করে, বছরের পর বছর যায়, একটা একটা ক্লাস পার করে, তারপর কিন্তু মনে করেন যে কেউ এসএসসি পরীক্ষা দিয়ে মনে করেন টেকনিক্যালে ভর্তি হয়, কেউ ভার্সিটিতে ভর্তি হয়, যার যেখানে ইচ্ছা সে সেখানে ভর্তি হয়, হয়ে কিন্তু পড়তে থাকে। তাহলে বোঝেন একটা মানে পড়ালেখা জগতে কিন্তু সাকসেস হওয়ার জন্য কতগুলো বছর কিন্তু আপনারা সেখানে সময় দিয়ে থাকেন একটা সরকারি চাকরি বা একটা বেসরকারি ভালো কোনো চাকরির জন্য। সেই রকম আপনারা যদি কোনো মানে একটা ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে 3 থেকে 4 বছর সময় দেন, হ্যাঁ মানলাম প্রথমে হয়তো তেমন একটা লাভ করতে পারলাম না, কিন্তু সারা জীবন কিন্তু লসও হবে না। লস দিয়ে শুরু হোক, শেষে যেয়ে কিন্তু অবশ্যই লাভ হবে। তো আপনারা যদি পরিশ্রম করতে পারেন একটা ব্যবসার পেছনে 3 থেকে 4 বছর, আমি মনে করি আপনাদের আর কোনো টেনশন নাই। আর মূল যে বিষয়টা, ব্যবসা করার একটাই মজা, আপনার হয়তো ব্যবসা শুরুতে নিজের পরিশ্রম করতে হবে, কারণ অল্প জিনিস নিজে পরিশ্রম করলেন, অর্থ অল্প ইনকাম হচ্ছে, সেই অর্থ দিয়ে কিন্তু আপনি চলতে পারছেন। যখন আপনার ব্যবসা যখন বড় হবে, তখন কিন্তু আপনার কিন্তু মনে করেন যে কর্মী থাকবে, তাদেরকে আপনি মনে করেন চাকরি দিলেন, আর তারা যখন আপনার জিনিসপত্রের সেবা করা শুরু করবে, তখন কিন্তু আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনি তখন ফিডব্যাক লাইন খেলে আসবেন, দেখবেন, আদর করলেন, চলে গেলেন, আপনার বিষয়টা এরকম হয়ে যাবে। তখন আপনি মন চাইলেন খালি ঘুরেই বেড়াবেন সারাদিন, কোনো কাজ করার প্রয়োজন নাই, শুধু চোখ দিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কি নাই, এতটুকু হলে হচ্ছে। তো এটাই হলো ব্যবসার মূল মজা। আর চাকরি বাকরির মূল পেইনটাই হলো এটা, আপনার বয়স মানে রিটায়ার করার আগ পর্যন্ত আপনার অফিসে যেতেই হবে, আসতেই হবে, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবেন না, বউ বাচ্চারা মনে করেন শখ আল্লাহ তো তেমন একটা পূরণ করতে পারবেন না। ওই পেনশন পাওয়ার পরে এখন আবার সরকার নিয়ম করছে একবার পুরোপুরি পেনশনও মেবি দেয় না, মনে করেন যে অল্প অল্প করে দেয় প্রত্যেক মাসে। মানে আপনি যে টাকাটা বেতন পাচ্ছিলেন সেই টাকাটাই আপনি মনে করেন যে রিটায়ার করার পরে পাবেন। তাহলে বোঝেন সরকারি চাকরিকে আমি ছোটো মনে করতেছি না, যার যেটা ভালো লাগে দেয় সেটাই করুক। তবে আপনারা ব্যবসাকে ছোটো মনে করবেন না। যারা বেকার উদ্যোক্তা, অল্প কিছু টাকা আছে, তারা কিন্তু চাইলে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করে দিতে পারেন। সেটা যে কোনো ব্যবসা হতে পারে। আমি বলতেছি না যে গরু পালেন, অন্যান্য আরও ব্যবসা আছে যেগুলো থেকে আপনারা প্রফিট মানে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে আমার গরুর খাদ্য তালিকা, বর্তমান খাদ্য তালিকা এটাই। আমি এই খাবারগুলো দেওয়ারই চেষ্টা করি। তো এখন আমি খাবারটা তৈরি করতেছি, করে এটা আমি আমার গরুদেরকে খাইতে দিব। এটা খাওয়ানোর পরে আর কি আর টেনশন নাই, একটু কাঁচা ঘাস দিয়ে দিলেই হয়ে যায়। আসলে দুই গরু সেরকম খরচপাতি হয় না, খুব কম খরচে আমার গরুগুলোকে আমি পালন করে থাকি। স্বল্প খরচে বলতে পারেন, আমার গরু মাসে সর্বোচ্চ 2 থেকে 2.5 হাজার টাকা খায়, সর্বোচ্চ 3 হাজার টাকা খায়। আমার গরু যদি 6 মাসে যদি 36,000 টাকাও যদি খায়, 36,000 টাকার পরিবর্তে আমি আশা করি, আচ্ছা 36 কি হচ্ছে, 3 6 18, 18,000 টাকা 6 মাসে খাবে 18,000। আমার গরু যদি 6 মাসে যদি 18,000 টাকাও খায়, 18,000 টাকার 18,000 টাকা তো উঠবে ইনশাল্লাহ। তার পাশে আমার গরু থেকে অবশ্যই 2 টাকা হলেও লাভ থাকবে। তো সব কিছু মিলে বোঝা গেল যে গরু একটা লাভজনক প্রজেক্ট। আপনারা চাইলে গরু পালন করতে পারেন। গরু পালা অনেক ভালো, অনেক নেশাজাতীয় একটা জিনিস। আপনি যদি গরু পালা শুরু করেন, আপনার আর অন্য কোনো নেশা আপনার মাথার মধ্যে ঢুকবে না। ধরে নেন আপনি আগে সারাদিন ঘুরে বেড়াচ্ছিলেন, আড্ডা মারিচ্ছিলেন, ক্যাসাল গন্ডগোল করছিলেন, এটা সেটা বহুত কাজে লিপ্ত ছিলেন, কিংবা অন্যান্য খারাপ কাজে লিপ্ত ছিলেন, তো সেগুলো থেকেও আপনি বের হয়ে আসতে পারবেন যদি আপনি গরু ছাগল পালা শুরু করেন। কারণ গরু ছাগল এমন একটা প্রাণী, আপনি চাইলেও একটা রাত বাইরে থাকতে পারবেন না যদি আপনার বাসায় লোক না থাকে। আর লোক থাকলেও কি সে আপনার গরুকে আপনার নিজের মতন করে যত্ন করতে পারবে? কখনোই পারবে না। সো আপনি মনে করেন যে যখন বাসায় গরু থাকবে তখন ততদিন আপনি বাসায় থাকবেন, আপনি আড্ডা মারা কমে দেবেন, ঘোরাঘুরি কমে যাবে, সব কিছু মনে করেন কন্ট্রোলের মধ্যে চলে আসবে। প্লাস আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে যাবেন।
আপনার যখন আয় শুরু হবে তখন আর ব্যয় করার ইচ্ছা হবে না। তখন চারপাশের সবাই আপনাকে অনেক প্রশংসা করবে, আপনার থেকে জ্ঞান নেবে, আপনার কথা এই ওই জায়গা গল্প করবে যে অমুক ভাই আগে কীরকম খারাপ ছিল, সে এখন আহ, গরু পালতেছে, গরুর খামার করছে, ভালোই টাকা ইনকাম করতেছে, ইত্যাদি ইত্যাদি। অমুক ভাইয়ের সাথে মানে কথা কওয়া লাগবে, তাহলে আমাদেরও উন্নতি হবে। মনে করেন যে আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন। আর আমাদের দেশে কিন্তু শিক্ষিত যুবকেরা কিন্তু এখন গরু পালন করতেছে, এটা কিন্তু সত্য কথা। আপনি শিক্ষিত দেখে যে আপনি কৃষিকাজ করতে পারবেন না, এটা কিন্তু পুরো ভুল। এখন ঘরে ঘরে শিক্ষিত, আগে এত শিক্ষিত ছিল না, এখন প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত সন্তান। এই পৃথিবী জুড়ে এখন সবাই শিক্ষিত, লাখে হয়তো কোটিতে হয়তো 1 লক্ষ মানুষ অশিক্ষিত, তাও হয়তো ভুল বললাম। বর্তমান জেনারেশনের সবাই শিক্ষিত। তো এই জন্যে বলতেছি এখন শিক্ষিত অশিক্ষিতের মধ্যে কোনো ভেদাভেদ নাই। চাকরি বাকরি করার সাথে করেন, না হলে কৃষিকাজের সেক্টরে আসেন, জমিতে ধানের আবাদ করেন, গমের আবাদ করেন, আলুর আবাদ করেন, ভুট্টার আবাদ করেন, ঘাসের আবাদ করেন, যেটা হচ্ছে হোক আবাদ করেন। পাশাপাশি দু একটা করে গবাদি পশু পাখি দিয়ে পালন করা শুরু করেন। আস্তে আস্তে দেখবেন আপনার উন্নতি হবে, আর সেই উন্নতি থেকে মনে করেন যে আপনি প্রফিট আসবে, আর সেই প্রফিট দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করলেন, কিংবা আপনার খামারটিকে আরও বড় করলেন, কিংবা অন্যান্য খাতে নতুন কোনো ব্যবসায় সেই টাকাটা লাগালেন। আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। তো আসলে ইচ্ছা থাকা লাগবে, ইচ্ছা থাকলে উপায় হয়, আর এই উপায় কিন্তু সবসময় আসে না। তাই আপনাদের দেশে একটাই কথা, আপনারা চালিয়ে যান, আমরা আছি আপনার পাশে, আপনাদের পাশে। আপনাদের কোনো প্রয়োজন লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা নতুন উদ্যোক্তা তারা যদি বলেন যে আপনি খামার করতে চান, কীভাবে কী করবেন না, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই ভালো জ্ঞান দেওয়ার চেষ্টা করব, বুঝে দিব, না হলে ভালো কোনো খামারের সাথে পরিচয় করে দেব, যে আসলে পুরাতন উদ্যোক্তা, যার জ্ঞান নিলে হয়তো বা আপনারা যে মনে করেন যে ঠকবেন না। আর ভাই একটাই কথা, গরু কেনার সময় বেশি টাকা দিয়ে গরু কেনা ঠিক না। কিনলে কিনবেন অল্পের মধ্যে। মনে করেন যে আমি মাঝে মাঝে খেয়াল করি কিছু কিছু মানুষ কি ভুল করে, 35,000 টাকা দামের গরুকে কিনে নিয়ে আসে 58,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে। আসলে ভাই কেনার সময় যে আপনারা 10-15 হাজার টাকাটা যে বেশি দিয়ে আসছেন, তাহলে আপনারা লাভটা কীভাবে করবেন? একটা গরু নিয়ে আসলেন, গরু কেনার আগে গরুকে নির্ধারণ করতে হবে, গরুকে দেখতে হবে, বুঝতে হবে যে এই গরুটার দামে নিব, এই গরুর শরীরে কত কেজি মাংস যুক্ত হতে পারে, আর আমি সেই মাংসকে কত টাকা দরে বিক্রি করতে পারবো, এই গরুর বর্তমান বাজার কয় টাকা হতে পারে। আগে বাজারে যাবেন, আগে 10-15-20টা গরুর দাম শুনবেন, বুঝবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে গরু কিনবেন। আগে যাবেন যে আপনার ভালো লাগছে, এটাই আমি নেব, আমার আর কোনো গরু চলবে না, আমার এই গরুই লাগবে। এইরকম জেদ করে আসলে শখ পূরণ হয়, ব্যবসা করা সম্ভব হয় না। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা চালিয়ে যান, চেষ্টা করতে থাকেন, চেষ্টা করলে সফলতা আসবে। আর সফলতা না আসলেও চেষ্টা চালিয়ে যাবেন। সব কিছুর মূলে পরিশ্রমী চাবিকাঠির মূল। প্রাণী জগতে যখন আপনি একবার ঢুকে যাবেন, তখন আপনার আর বের হওয়ার ইচ্ছাই হবে না। প্রাণী জগৎটা অনেক সুন্দর একটা জগৎ। আপনি চাইলে পাখির খামার করতে পারেন, ককাটেল পাখি বা কোয়েল পাখি বা মুরগি, বা অন্যান্য আরও পশু পাখি আছে যেগুলা আপনি চাইলে পালন করতে পারবেন। পালন করলে দেখা যাবে যে একটা সময় আপনার প্রফিট আসা শুরু হবে, না যাইতেও অনেক টাকা প্রফিট আসা শুরু হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আস্তে ধীরে কিন্তু উন্নতি হয়, একদিনে কিন্তু উন্নতি হয় না। তো আজকে অতিরিক্ত গরম পড়ছে, যারা বাহিরে ঘোরাঘুরি করতেছে তারাই খুব ভালো করে বলতে পারবে। যারা মাঠে ঘাস কাটতে গেছে বা অন্য কোনো কাজ করতেছে, তারাই বুঝতেছে যে আজকে গরমের তাপটা কেমন। মানুষরা আসলে যারা পরিশ্রমী তারাই জানে যে এই রোদের ভিতরে কাজ করা কতটা কষ্টের। তো আসলে কাজ করলে শরীর ভালোই থাকে। তো এখনকার যে যুগ জামানা, এখানে সব কিছু মিলে কাজ করতে হয়। তো ভাই আমি যে লসগুলো খাচ্ছি জীবনে, এই লসের কথাগুলো বলতে আমার এখন নিজেরই শরম লাগে যে এত লস মানুষ কেমনে খায়। কিন্তু লস তো খাতেই হবে, লস না খালে তো হবে না। লসের উপরে আর কোনো কিছু হতেই পারে না। লস লস লস, লসের মতন মজা হয়তো আর কোথাও নাই।
তাহলে সমাজে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই উদ্যোক্তা হওয়া উচিত, তা না হলে কিন্তু ওর পিছন থেকে লাথি মারবে এবং মজাও নেবে যে কে তুই দেখি না বছর দুই তোর মতন 2 নাম্বার মানুষ দিয়ে জগৎটা ভালো, মানে দুনিয়ার অপবাদ সহ্য করতে হবে। তাই বলতেছি যে বর্তমান সমাজের সাথে মিলে চলতে গেলে আপনাকে একজন উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তাকে হন, তারপরে সফল হন। সফল হওয়ার পরে মাথায় সরিষার তেল দিয়ে ঘুম পাড়েন, ঘুরে বেড়ান, মোমোইন যান, ঢাকাত যান, যেটি মন চায় সেটি যান, যে আড্ডা মারেন, কেউ কোনো কিছু করার থাকবি না। বিয়ে শাদী করে বউলে ঘোরেন ফিরেন, খান দান, সোল বললে ভালো স্কুল কলেজে পড়ান, ভালো টিউশনি দিবেন। মনে করেন যে যখন আপনি একজন সফল উদ্যোক্তা হবেন তখন আপনার কাছে এই দুনিয়া কি মনে হবে যে জান্নাত। বাস্তব কথা, যখন দেখতেছেন যে আপনার যেটা মন চাচ্ছে সেটাই হচ্ছে, তখন তো আর টেনশন নাই। সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জিনিসের জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো সীমা হয় না, পরিশ্রম না করলে কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। তাই প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করেন, পরিশ্রম করলে একটা সময় সফলতা চলে আসবে, আর সেই সফলতা থেকে আপনি একজন বড় লেভেলের নাম ধামওয়ালা মানুষ হয়ে যাবেন। তো আমি তো সাধারণ একটা ছোটোখাটো ইউটিউবার, ছোট্ট একটা ইউটিউবার, আমি পাশাপাশি ছোট্ট একটা খামার, মানে এই সব কিছু মিলেই আমার চলতেছে। তো আমি আমার করে ভিডিও প্রত্যেকটা জিনিস শেয়ার করব, সেখানে সেই ভিডিও এখন আমার 2জন ভিউয়ার্স দেখুক, আমার কোনো সমস্যা নাই। যদি 2জন ভিউয়ার্সও দেখে, আমি 2জনকে জানাই অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা, কারণ আপনারা 2জন দেখেন দেখে আমি ভিডিওগুলো ছাড়ি, এমনটাই। আমার অত কোটি কোটি ভিউ লাগতেছে না, কারণ আমি অতটা যোগ্যবান ব্যক্তি না, আমি সাধারণ একটা ব্যক্তি। আমার অত মাথার বুদ্ধি জ্ঞান নাই, আমি যতটুকু জানি সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। আমার থেকে অনেক সিনিয়র ভাইয়ারা এখানে ইউটিউব জগতে আছে, তারা উল্টো আমাকে বোঝাবেন, আমাকে বুদ্ধি দেবেন, আমি যেন কিছু করতে পারি। তো আল্লাহর রহমতে আপনাদের কথা অনুযায়ী আমি কিছু কিছু কাজ করছি। তো আসলে আমি এখন গরুর মাছি তাড়াবো কী হবে আমি এটা বুঝতেছি না। তো সুহৃদয়বান ব্যক্তিগণ, আপনারা যদি জেনে থাকেন যে মাছি তাড়াবো কী হবে, তাহলে মাছি তাড়ানোর একটা বুদ্ধি দিয়েন, যে এটা যে স্প্রে ইউজ করলে মনে করেন যে মাছিগুলো দূর হয়ে যাবে, মাছিগুলো আর বসবে না, এমন একটা স্প্রে যদি দিতে পারেন তাহলে খুব উপকার হবে। তো যেহেতু এখন দুপুর দুপুর হয়ে গেছে, তো আপনারা যারা এখনো খাওয়া দাওয়া করেননি তারা খাওয়া দাওয়া করে নিন। আর যাদের কাছে টাকা আছে তারা ছোট্টখাটো একটা ঘর তৈরি করে নেন, নিয়ে সেখানে 2-1টা গরু পালা শুরু করেন, আর কিছু টাকা দিয়ে গরুর 3-4 মাসের খাবার কিনে এসে রেখে দেন, আর কিছু টাকা সাইডে রাখবেন ডাক্তার খরচের জন্য। সব কিছু মিলেই আপনারা একটা প্রস্তুতি নিয়ে কাজকাম শুরু করেন। তো গ্রামের অনেক ভাই ব্রাদাররা আছে যারা যাদের ঘাস লাগানোর পর্যাপ্ত পরিমাণ জমি আছে, তারা কিন্তু আল্লাহর রহমতে গরুকে ঘাস খাইয়ে কিন্তু বড় করতেছে। তো তোমাদের দেশে একটা কথা ভাই, তোমরা পরিশ্রম করতে থাকো, টাকা হয়তো কম আছে এখন, এই যে 1-2টা গরু পালন করতেছে, এই গরু থেকে একদিন তোমাদের অনেক উন্নতি হবে। আল্লাহ তোমাদের বরকত দান করুক, তোমাদের যেন প্রচুর পরিমাণে উন্নতি হয়। তো এখন আমি যাচ্ছি আমার ছোটো বাছুরের কাছে। তো ছোটো বাছুরটা অনেক ছোট, এটা আমি 2 গরু লস করে বিক্রি করার পরে একটা কিনেছিলাম। তো এই একটা গরু আছে এখনও, একে আনার এখন এই কিন্তু আমার বাসায় এখন 1 মাস হলেও নাই। একে নিয়ে আসছি মাত্র 20 দিন হলো মনে হয়, 20 কি 18 দিনের মতো। তো আমি কিন্তু একে এখনও কৃমি ওষুধটা খাওয়াইনি, কারণ অতিরিক্ত গরম পড়ছে। এই গরমের দিনে আমি ভুল করেও গরুকে কৃমি ওষুধ দিব না। মেন কথা, হুট করে যেদিন বৃষ্টি যেদিন হবে আমি সেই দিন বা তারপরের দিনে আমি মানে কৃমি ওষুধটা প্রয়োগ করব। সেটা এখন আর 2 গরুকে আসতে কৃমি ওষুধ প্রয়োগ করার ইচ্ছাটা আমার আছে, এজন্য একটু সময় নিয়ে মানে অপেক্ষা করতেছি যে এখন আমার গরুর বড় হওয়ার প্রয়োজন নাই। আর এই গরুটা যে আমি কিনে নিয়ে আসছি, এই গরুটাকে যদি আমি 6 মাস পালন করি তাহলে আমি এই গরুটা থেকে 2 টাকা লাভ করতে পারবো। তো আমার প্ল্যানিংটা এরকমই যে আমার যে কালো গরুটা দেখতে পাচ্ছেন ওটাকে আমি কোরবানিদের পরে 2 গরুকে হাটে নিয়ে যাব। যদি দেখি যে দাম তেমন একটা হচ্ছে না তাহলে আমি ফেরত নিয়ে আসবো, আর যদি লাভ করতে পারি তাহলে আমি অবশ্যই 2 গরুকে সেল করে দেবো, দিয়ে মনে করেন যে
আবার নতুন গরু কিনে নিয়ে আসবো। মেন কথা এইভাবেই করতে হবে। আর আমার এলাকায়ও বেশ কিছু মানুষ গরু পালে, তারা যখন জানতে পারবে যে আমার বাসায় গরু আছে, তখন তারাও এসে হয়তো গরুটা দেখে যাবে, ভালো লাগলে কেনার চেষ্টা করবে। তো কোনো বিষয় না, আস্তে ধীরেই হবে। কোনো কিছুই এত দেরিতে হয় না। আর আমার এই বাছুর গরুটা আল্লাহর রহমতে আমি এই যে পাঁচির ধারে খাবারটা দিচ্ছি না, যখন আমার এই বাছুর গরুটা পাঁচির সমান বড় হবে, তখন আমি বুঝবো যে আমার বাছুরটা বড় হয়েছে। তো আমি এই গরুকে দেখবো যে 2-3 মাসের মধ্যে ঠিক কতটুকু লম্বা হয়। তো আপনারা এই প্রাচীরটা দেখতেই পাচ্ছেন। আপনারা খেয়াল করবেন যেন যে এই গরুটা যখন এই প্রাচীরের সমান উচ্চতা লাভ করবে, গাছের গোড়ালি থেকে প্রাচীর উচ্চতা পর্যন্ত, তখন বুঝতে পারবেন যে গরুটা আসলে বড় হয়েছে। এটাই হলো কথা। তো আমি এটাই হলো মাপজোক হিসেবে ব্যবহার করতেছি। এখন এখন তো মনে করেন যে পাঁচই যদি হয় 4 ভাগে 3 ভাগ মানে উচ্চতা আমার এই গরুর, আর 1 ভাগই বাকি আছে, সেটা হয়ে যাবে, সমস্যা নেই। গরুটা আমার এই গরু মনে করেন যে আর একটু লম্বা হলে এর দাম 65,000 থেকে 70,000 টাকা হয়ে যাবে। মানে সাহিওয়াল সাহিওয়াল গরুর চাহিদা অনেক বেশি হয়। আর শাহিওয়ালের আমারটার পার্সেন্ট যে খুব একটা খারাপ তা না, আমারটা 100-র মধ্যে 70% শাহিওয়াল, 70%। কারণ ওর যে নাভি কম্বলটা এত সুন্দর যে বলার বাইরে। এই গরুটার এখনও তো কিছুই হয়নি, আর জাস্ট গলা কম্বলটা দেখেন, গলা কম্বলটা কিন্তু মাশাল্লাহ। নাভিও কিন্তু মোটামুটি ঝোলা, আর একটু বড় হলে আরও ঝুলে যাবে। আর এর চুট এখন কি, চুট তো হালকা হয়েছেই। মেন কথা এ যখন আর একটু বড় হবে তখন এখানে আপনারা চিনতেই পারবেন না তখন। তবে কি আস্তে ধীরে বড় হবে, সময় লাগে। আর শরীরে তো কৃমি আছে মনে হয়, তবে এখন আমি কৃমি ওষুধ দিচ্ছি না। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক আমি হ্যাপি। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা আমার ভিডিওতে লাইক দেননি, তারা সকলে আমার ভিডিওতে একটা করে লাইক দেন এবং 4-5টা করে শেয়ার করেন করে আমার কমেন্টে জানান যে ভাই শেয়ার করছি। তাহলে আলহামদুলিল্লাহ, আপনাদের যদি চ্যানেলকে প্রমোট করতে হয় আমি হেল্প করব। আমার চ্যানেলকে যদি আপনারা প্রমোট করতে পারেন, আমিও আপনাদের চ্যানেলকে প্রমোট করে দেব। এভাবে কিন্তু আমরা একে অপরে কিন্তু উঠে যাব। যাই হোক, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমার গরুদের জন্য দোয়া করবেন। আর সবাই মনে করেন নিজের পরিবারের দিকে যত্নশীল হবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখেন। মানুষের প্রতি কোনো প্রকারের ঘৃণা বিদ্বেষ তৈরি করবেন না, মানুষের ক্ষতি করবেন না। মানুষকে পারলে সাহায্য করবেন, কিন্তু মানুষকে কখনো বিপদে ফেলবেন না। মিথ্যা কথা বলবেন না, সবসময় সত্যি কথা বলবেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলাও যায়। ধরে নেন আপনার এখন এমন একটা অবস্থা যে সামনে যদি আপনি সত্য কথা বলেন, তাহলে আপনার একটা সত্য কথার জন্য একটা মানুষের প্রাণ চলে গেল। তো আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারবেন। তো এখন আপনাদেরই বুঝতে হবে কোন সময় সত্যি বলতে হবে, কোন সময় মিথ্যা বলতে হবে, কি করতে হবে না করতে হবে। মোটামুটি আপনারা ছোট না, আপনারা সবাই বড়। আমি হয়তো আপনাদের মধ্যে ছোট একটা যুবক, ছোট একটা উদ্যোক্তা। কারণ আমার ভিডিও যারা দেখেন, মোটামুটি আমি মনে করি সবাই আমার সিনিয়র। হয়তো হাতে গোনা 10-15 জন হয়তো আমার থেকে ছোট কিংবা আমার বয়সী, বাদ বাকি সবাই আমার সিনিয়র ভাই। তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সবাই বেশি বেশি করে ভাত খাবেন, তরকারি খাবেন, ঘুম পারবেন, নামাজ পড়বেন। এটাই আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখেই পাচ্ছেন বড় ভাইয়েরা, আমার গরু কিন্তু খাচ্ছে। তো গরু আসলে খাবি, গরু মানেই তো খাদক, খাদক মানেই তো গরু। তো আমি 2 বেলা করে খাওয়াই এখন। তো গরুর খাবার প্রায় শেষের দিকে। আজকে হয়তো আমার গরুর খাবার কিনে নিয়ে আসতে হবে। আসলে আমি বেশি করে খাবার কিনে নিয়ে আসতে চাই, কিন্তু আসলে টাকার জন্য পারতেছি না। সিরে সিরে যা দিচ্ছে সেটা দিয়ে খাবার কিনে নিচ্ছি। এভাবে চলতেছে, চলুক রেলগাড়ি, কতদিন চলে দেখা যাক। সো ভিউয়ার্সরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখতে থাকেন। আল্লাহ।